তারিখ বলো? আজকে 26 আগস্ট, আজ 26 নভেম্বর। এই নভেম্বর দিনটি, 26 নভেম্বর দিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই বিষয়টি আলোচনা করতে সরকারি পক্ষ থেকে নির্দেশ এসেছে। স্কুলে প্রতিটি স্কুল কলেজ সর্বত্র এই দিনটাকে অফিসে সর্বত্র, অফিস থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে সর্বত্র এই দিনটাকে পালন করতে হবে। তোমাদের কাছে বিষয়টা খুবই জটিল, তোমাদের কাছে সংবিধান বিষয়টি বড়ই জটিল। যদিও তোমাদের যে বই আছে সেই বইয়ে সংবিধানের প্রস্তাবনা দেয়া আছে, প্রত্যেকের বইয়েই প্রথম পাতা খোলার পরে সংবিধানের প্রস্তাবনা বলে একটা জায়গা আছে। আমরা সেইগুলো বলতে থাকি। 26 জানুয়ারি যেদিন প্রজাতন্ত্র দিবস হয়, আমাদের পরপর বিদ্যালয়ে কিছু অনুষ্ঠান হয়। সারা বছর ধরে বিদ্যালয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। কিছু সরকারের নির্দেশ অনুসারে হয়, আর কিছু বিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠান থাকে। সেই অনুষ্ঠানগুলি আমাদের বিদ্যালয়ে পরিচালিত হয়। যেগুলো সরকারি নির্দেশ অনুসারে হয় সেগুলো আমাদেরকে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যেমন শিক্ষক দিবস পালন করতে গেলে সেখানে আমরা ছবি এঁকে রেখেছি যে শিক্ষক দিবসের শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়। এই দিকটা থেকে উত্তর এলো সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর এই দিকটা চুপ। কেউ জানতে না শিক্ষক দিবস কেন পালন করা হয়? জানো না? আচ্ছা, জানো। ওই যে ছবি আছে, ওই তো মানে ওই যে দেখিয়ে দিচ্ছি, ওখানে সব লেখা আছে। সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবি লেখা আছে। আচ্ছা, প্রজাতন্ত্র দিবস কবে, 15ই আগস্ট কবে, আরো অন্যান্য মনীষী বা স্বাধীনতা সংগ্রামী তাদের জন্মদিন মৃত্যুদিন কবে, সব আমাদের একটা দেওয়ালে, সব আমাদের একটি পেছনের দেওয়ালে লিখে সারা জীবন মনে রাখা। শুধু স্কুলের প্রতি তখন মনে রাখলো, বারবার মনে রাখতে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। সারা জীবন একটা ছেলে চাকরি করুক নাই করুক সুস্থ থাকতে পারে। তাও আমাদের যে স্মরণীয় দিনগুলো আছে সেই স্মরণীয় দিনগুলো সকলের মনে রাখা উচিত। যারা আমাদের বাচ্চারা আছো, PP1 নেই, শুধু 1 থেকে 5 পর্যন্ত আছো, তাদের মধ্যে 1 খানিকটা বুঝবে, খানিকটা বুঝতেই পারবে না। 3, 4, 5 যদি কিছুটা বুঝতে পারো, এইটা বড়দের ব্যাপার, বিরাট ভাবেই বড়দের ব্যাপার। তবুও আমরা ছোটবেলা থেকেই আমাদের দেশের ইতিহাসটা জানতে চেষ্টা করি। আমি যে ঘরে বাস করি সেই ঘরে, ধরো আমি যে ঘরটাতে থাকি, আমি আমার দাদু ঠাকমা তাদের নাম জানার চেষ্টা করি না, করিনি? করি তো। বা আমার কাকু আছে কিনা, জেঠা আছে কিনা, জেঠিমা কে, কাকিমা কে, সব মিলে একটা সম্পর্ক তৈরি করি। আছে তো, সম্পর্ক থাকে। দাদু ঠাকমার প্রতি আমাদের ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, কারণ তারা আমাদের দেশের জন্য, এই দেশের জন্য বলছি, আমাদের বাড়ির ভালোর জন্য, তোমার বাবা মায়ের ভালোর জন্য, তোমাদের ভালোর জন্য প্রতিনিয়ত কাজ করতে থাকেন। বৃদ্ধ বয়সেও তারা তোমাদের ভালোর জন্যই চেষ্টা করতে থাকেন। দেখা যাবে কেউ যখন বিদ্যালয়ে তোমাকে আসতে দিতে পারছে না, তখন দেখা যাবে দাদু বা ঠাকমা তোমাকে হাতে ধরে ধরে স্কুলে পৌঁছে দিয়ে গেল। এইটা হচ্ছে কাজ। আমাদেরকে পুরাতন মানুষদেরকে স্মরণ করতে হবে, যারা আমাদের পূর্বপুরুষ, তাদের কথা স্মরণ করতে হবে। আগেকার দিনে আমাদের পুজোর আগে দেখবে, মানে তোমরা দেখোনি, এখন ফ্যাশন এসছে বিভিন্ন ধরনের। সেই ফ্যাশনে কি হচ্ছে, বিভিন্ন ধরনের চায়না লাইট চলে এসছে। হ্যাঁ, কালী পুজোর আগে সবাই ঘরে ঘরে একটু করে চায়না লাইট লাগিয়ে দিচ্ছে। সেটা সুইচ মেরে দিলে আলো জ্বলছে, আলেই মোটামুটি একটা ঘরটা সাজানো হয়ে গেল। এইটা ব্যাপার। আর আগে কি ছিল, আমরা যখন ছোট ছিলাম তখন কি ছিল, ওই সময়টাতে, পুজোর সময়টাতে স্বর্গবাতি দেওয়া হতো।
স্বর্গবাতী বলতো তো, স্বর্গবাতী বলা হতো। সেটা কিরকম জিনিস না, হ্যাঁ বলো। হ্যাঁ, এখন তো এই লাইটটা, তখন লাইট ছিল না, তখন ইলেকট্রিসিটি ছিল না। এই বিষয়গুলোই আলোচনা করা হবে যে তখন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যেসব গ্রাম থেকে এসেছি সেই সব গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, অর্থাৎ কেরোসিনের তেলে লন্ঠন, লম্প, হ্যারিকেন এই সব দিয়ে রাত কাটাতে হতো, মানে অন্ধকারটা কাটাতে হতো। সবাই লন্ঠনের আলোয় পড়াশোনা করত, কেউ লম্পর আলোয় পড়াশোনা করত। আমরা আমাদের মহাপুরুষদের জীবনী পড়তে গিয়ে দেখেছি বিদ্যাসাগরও ঘরে কেরোসিন তেলের অভাবে বা লাইটের অভাবে রাস্তায় রেডির তেলের আলোতে যে আলো জ্বলত বা গ্যাসের লাইট ছিল সেই আলোতে গিয়ে রাস্তাতে রাত্রিবেলা পড়াশোনা করত। এই হচ্ছেন আমাদের মহাপুরুষ। তো আমরা আসল বিষয়ে আসব যে ব্যাপারটা কি। আজকের দিনটাকে বলা হয়েছে সংবিধান দিবস বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে কত দিন বললাম? 26 নভেম্বর। তারিখটা কত? 26শে নভেম্বর। কিন্তু আমরা বিদ্যালয়ে অনেক কিছু পালন করি, তার মধ্যে একটা বিরাট বড় ব্যাপার, সেটা হচ্ছে 15ই আগস্ট, তাই তো? সবচেয়ে ভালোভাবে আমরা অনুষ্ঠান করি 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা দিবসে আমরা একবারে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমরা এই ছোট ছোট ছেলে নিয়ে কামার পুকুরের মতন রাস্তায়, যেখানে সব সময় যানজট থাকে, প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করে, সেইখানে আমরা বড় প্রভাত ফেরি নিয়ে যাই। গিয়ে যেখানে বাজার, লাহা বাজার বা চটি, এইরকম ভালো ভালো জায়গায় গিয়ে তোমাদের বিভিন্ন ছেলেমেয়েরা যে নাচ গান সবকিছুর সঙ্গে অংশগ্রহণ করো, এইটা মনে রাখার জন্য যে স্বাধীনতা দিবস কি, নাহলে না করলেও তো চলত। আগেকার দিনে এইসব এত গভীরভাবে স্কুলে হতো না। আগেকার দিনে সেই দিনটা ছুটি থাকে, সেই দিন ছুটি দিয়ে দিল, স্কুল না গেলেও চলবে, ছেলেরাও যাবে না, মাস্টারমশাইরা একবার গিয়ে পতাকা তুলে দিয়ে চলে আসতেন। কিন্তু আমাদের এখন বিদ্যালয়ে কি হয়, যখন যে অনুষ্ঠান হবে সরকারি নির্দেশ অনুসারে যেগুলি হয় একবারে স্মরণীয় দিন হিসাবে, সেই দিনগুলি বিদ্যালয়ে যথোচিত মর্যাদার সঙ্গে পালন করা হয়। আজকে কি দিবস বললাম বলো? সংবিধান। ভালো করে বলো, সংবিধান দিবস। হ্যাঁ, এই ব্যাপারটা বুঝতে হবে, সংবিধান দিবস। হ্যাঁ, এবারে এই ব্যাপারে আলোচনা করব একটুক্ষণ। যদি বুঝতে পারো 5-এর খুব উপকার হবে, 5-এর ছেলেদের। পরবর্তীকালে যখন তোমরা উঁচু ক্লাসে যাবে এইগুলো নিয়ে আলোচনা, বিস্তর আলোচনা হবে, বড় বড় কোশ্চেন পড়বে এই বিষয় থেকে। ইতিহাসের জটিল বিষয় নিয়ে আলোচনা হবে স্কুলে, হাই স্কুলে, কলেজে, যারা ওই বিষয় নিয়ে পড়তে থাকবে। আমরা স্বাধীনতা আন্দোলন বলতে বুঝি কি না, কিছু লোকের নাম জেনেছি, মহাপুরুষের নাম, নেতাজি, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এরকম করে নাম বলতে বললে আমরা কিন্তু অজস্র নাম বলতে পারবো না। পারবে? যে আমি 100টা লোকের নাম বলে দিতে পারবো, পারবে কেউ? হাত তুলে দাও। যে পারবে তাকে আমি নিজে এখন 50টা নাম বলে দিতে পারলে এখন আমি সঙ্গে সঙ্গে 100 পিস রসগোল্লা এনে তাকে দিয়ে দিই। কেউ যদি বলে যে আমি 50টা এইরকম মানুষের নাম বলে দিতে পারবো, পারবে না তো? 10টা লোকের নাম বলতে পারবে? 10টা লোকের নাম? আচ্ছা দেখি কে কে পারে, হাত তুলে একবার। 10 জন এইরকম স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন বিরাট ভাবে, তাদের বিরাট নাম ডাক আছে এই জন্য। সেই রকম 10টি ব্যক্তির নাম বলতে হবে, মহিলা এবং
পুরুষ দুটি মিলেই এই ক্ষমতাও নেই যে এক চান্সে হাতটা তুলি। হ্যাঁ দীপ্তরাজ বলো দেখি। মাদার টেরিজা, আচ্ছা। মাতঙ্গিনী হাজরা, হ্যাঁ। নেতাজি সুভাষ, আচ্ছা। কাজী নজরুল ইসলাম, হ্যাঁ। আর কাজী নজরুল ইসলাম, ক্ষুদিরাম বসু, জওহরলাল নেহেরু। বাহ, এরম এরম করে করে সর্বপল্লী রাধাকৃষ্ণন, সোজা হয়ে বসে। হ্যাঁ। বিদ্যাসাগর, হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা বলো না, বলো, আমি শুনতে চাইছি। অরবিন্দ। হ্যাঁ। অরবিন্দ কে? অরবিন্দ কাকা? অরবিন্দ্রনাথ ঠাকুর। অরবিন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, ভেরি গুড। বলো। হ্যাঁ, অরবিন্দ ঠাকুর নয়, মাইন বলে দিয়েছে, ঠিক বলে দিয়েছে। দেখো তাহলে মাইন বলে দিতে পারলো, তোমার ভুল ধরে দিল। হ্যাঁ, আমি বিবেকানন্দ। আচ্ছা তাই হলো, তাও বলো। আশুতোষ মুখোপাধ্যায়। বলো। হ্যাঁ, রাধাকৃষ্ণন তো বলা হয়ে গেছে। এইবারে হ্যাঁ ঠিক আছে, বুঝে নিয়েছি, সব বুঝে নিয়েছি। হ্যাঁ, রামকৃষ্ণ, রামকৃষ্ণ হবে তাহলে। হ্যাঁ, মহাত্মা, ভেরি গুড, ঠিক আছে। হ্যাঁ, প্রফুল্ল চাকি। আমি তো ওইগুলো আগেই বলে দিয়েছি, প্রফুল্ল চাকির কথা বলেছি, ক্ষুদিরামের কথা বলেছি, নেতাজির কথা বলেছি। কিন্তু একদম চুপ। আমরা যখন স্কুলে গান করি, একটা গান আছে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে। বলো। হ্যাঁ, অশ্রু জলে। এইটা গানটা করি তো। তাহলে 1 জন 8 জন বা 20 জন, এরা হচ্ছেন নেতা। যাদের নাম আমরা বললাম তারা হচ্ছেন নেতা। তাদের নেতৃত্বে হাজার হাজার মানুষ লড়াইয়ে অংশগ্রহণ করেছে। বিভিন্ন রকম আন্দোলন হয়েছে, সেই সব কখনো সশস্ত্র আন্দোলন হয়েছে, কখনো নিরস্ত্র আন্দোলন হয়েছে। দিয়ে 200 বছর ইংরেজরা, কারা কারা? ইংরেজরা কোথায় থাকে? দেশটার নাম কি? ইংল্যান্ড। তারা আমাদের দেশটাকে দখল করে রেখেছে। আমাদের দেশের রাজাদেরকে হারিয়ে দিয়ে আমাদের দেশটা তারা দখল করে রেখেছিল। এবং ভারতবর্ষের উপরে তারা কি করত? নির্বিচারে অত্যাচার চালাত। সেই অত্যাচারগুলো যত তোমরা উঁচু ক্লাসে পড়তে থাকবে তত জানতে পারবে যে কি ধরনের অত্যাচার মানুষের উপরে ঘটত। তাতে ছেলে মেয়ে এইসব বাছবিচার ছিল না। যে ওদের বিরুদ্ধে আন্দোলন করবে তাকেই শাস্তি পেতে হবে। ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, কাউকেই ছাড় দেবে না। তাই বৃদ্ধা মাতঙ্গিনীকে গুলি করে মেরে ফেলতে তাদের এতটুকু হাত কাঁপেনি। কেঁপেছিল কি? প্রীতিলতা ওয়াদ্দেদারকে মেরে দিতে তাদের হাত কাঁপেনি। এইরকম অনেক ঘটনা ঘটেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে বড় বাড়ির ছেলে, তাতে তিনি সব ছেড়ে ছুড়ে দিয়ে, সংসার টংসার সব ছেড়ে ছুড়ে দিয়ে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে শুধু পুলিশের হাতে মার খেয়েছেন সারা জীবন ধরে। যতবার জেলখানায় ঢুকেছেন ততবার মেরে একবারে নেতাজির অবস্থা করুণ হয়ে যেত, তাতেও তারা দমে যায়নি, তারা লড়াই করেছেন। এরা হচ্ছে নেতা, ঠিক আছে। আর তোমরা যাদের নাম বলেছো, আশুতোষ মুখোপাধ্যায়ের নাম বলেছো, তখনকার দিনে একটা বাচ্চা ছেলে, তোমাদের মতন ছেলেও, আরো বাচ্চা ছেলেরাও এই স্বাধীনতার যুদ্ধে কোনো না কোনো ভাবে অংশগ্রহণ করত। আমি একটা গল্প বলেছিলাম যে মানুষ এত এই নেতাদেরকে ভালোবাসত, যখন নেতারা আন্দোলন করছে টাকা দরকার তো,
ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে টাকা দরকার বিভিন্ন সময়, তো টাকা জোগাড় হচ্ছে না। নেতাজি বাইরে চলে গেছেন, চলে গিয়ে তোমার আলাদা করে দল গঠন করেছেন, করে লড়াই করেছেন অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে। তার আগে নেতাজির একটা গোলার ফুলের মালা, কি ফুলের মালা, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এর যে বড় জাত আছে, মানে এইগুলো ছোট কি গাছ বলে হয়েছে, চায়না টগর, চাপ টগরের একটি মালা তখনকার দিনে গোলা থেকে বার করে সেটা নিলামে তোলা হচ্ছিল, যে নেতাজির গোলার মালা কে কিনে নেবে। তখনকার দিনে নেতাজির গোলার মালা 20,000 টাকায় নিলাম হয়েছিল। তখনকার দিনে 20,000 টাকা, মানে আজকের দিনে সেটা কত টাকা হতে পারে। মানুষ এদেরকে এত ভালোবাসতেন তখনকার দিনের যারা আমাদের দেশের মানুষ ছিলেন। এমনকি আমাদের হুগলি জেলাতেও বৃদ্ধা মহিলা দুকড়িবালা দেবী, একবারে বৃদ্ধা মহিলা, তারা সারা জীবনটা কষ্ট করেছেন, জেল কেটেছেন, তারপরে পাগল হয়ে গেছেন শেষের দিকে, কি না তারা বিপ্লবীদেরকে সাহায্য করতেন ওই ভদ্র মহিলা। আর আমাদের দেশের লোকেরা বেইমানিও করেছে, যখন আন্দোলন করা হচ্ছে তখন আমাদের দেশেরই কিছু লোক লোভে পড়ে তার বিরুদ্ধে আন্দোলন যে হচ্ছে তার বিরুদ্ধে চলে গেছে, ইংরেজদের হয়ে তারা কাজ করে আমাদের বিপ্লবীদেরকে ধরিয়ে দিয়েছে বারবার। সেই সব করার পরে 200 বছর ধরে এত অত্যাচার করার পরে আমাদের দেশের মানুষ স্থিতি বিরক্ত হয়ে গিয়েছিল ইংরেজদের উপর। কোন মতেই আর ভারতবর্ষে ইংরেজরা থাকতে পারছিল না, কোন মতেই। চতুর্দিকে আন্দোলন হচ্ছে, যে যেখানে আছে তারা সেখান থেকে আন্দোলন করছে। ছাত্ররা বিদ্যালয় বন্ধ করে দিয়ে আন্দোলন করছে, ছাত্ররা বিদ্যালয় বন্ধ, দিনের পর দিন বন্ধ রেখে তারা আন্দোলনে নেমে পড়ছে। আর অন্যান্য তো করছেই। এমনকি যারা তখনকার দিনের বড় লোক ছিল তারা হয়তো অন্যান্য দামি জামা পোশাক পরতে পারত। তোমাদের পাঠ্য বইয়ে আছে মহাত্মা গান্ধী ক্লাস 5, মহাত্মা গান্ধী তিনি একজন বিখ্যাত ব্যারিস্টার ছিলেন। তিনি চাইলেই ভালো পোশাক তৈরি করে পড়তে পারতেন, পারতেন না? পারতেন। কিন্তু তিনি দেখেছিলেন আমাদের দেশ প্রচন্ড গরিব দেশ, ইংরেজদের শোষণে আমাদের দেশের অবস্থা প্রচন্ড অবস্থা করুন, আমাদের দেশের মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। আর আমাদের দেশের যা সম্পদ কাকে বলে জানো? সম্পদ হচ্ছে আমাদের দেশের যে খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদ সেই সময় আমাদের দেশ থেকে অধিকাংশটাই নিয়ে চলে যাওয়া হয়েছে, ইংরেজরা নিয়ে চলে গেছে। আর জোর করে মানুষকে শস্যের পরিবর্তে নীল চাষ করানো হচ্ছে, জোর করে ধান চাষ না করিয়ে নীল চাষ করার, যেটা ইংল্যান্ডে খুব বেশি দরকার ছিল সেই সময়। তাদের তখন ওইখানে কলকারখানা তৈরি হয়েছে, কাপড় তৈরি হয়েছে, নীলের দরকার। তাই তারা আমাদের দেশের মানুষকে, তোমার জমি, কথাটা ভালো করে বুঝে দেখবে, তোমার জমি তুমি তোমার নিজের পছন্দ মতো জমিতে ফসল ফলাতে পারবে না। ইংরেজরা বলে দিবে যে এই জমিতে তোমাকে নীল চাষ করতে হবে। এইটা কি এখন আমরা মানবো? আমার জমিতে কেউ যদি যেয়ে বলে যে না ওই আলু লাগানো চলবে না, এখন আপনি কি করবেন, খানিকটা সরষে লাগিয়ে বাধ্য করতে পারবে আমাকে কেউ? কারণ কি, আমরা এখন স্বাধীন। 1947 সালের 15ই আগস্ট প্রচুর মানুষের রক্তের বিনিময়, ছোট থেকে বুড়ো প্রচুর মানুষ নিজেদের জীবনকে বলিদান দিয়েছে। আর তোমরা নাম বলেছ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সরাসরি স্বাধীনতায় অংশগ্রহণ করেনি যুদ্ধে, কিন্তু এরা যে গান, গল্প, কবিতা, নাটক লিখে দিয়ে গেছে, সেইগুলো পড়ে আমাদের দেশের বিপ্লবীরা আরো বেশি করে উদ্বুদ্ধ হতে, তারা আরো বেশি করে
মনোবল বাড়িয়ে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে ফেলত, যে কোনো ভয় নেই। আমরা আমাদের যে দেশ ভারতবর্ষ, সেখানে এমন একটি বই আছে যে বইটার নাম হচ্ছে গীতা। বইটার নাম কি? গীতা। সেই গীতা প্রত্যেকটি বিপ্লবীর কাছে থাকত। সেখানে কি আছে? মৃত্যুর ভয়। এই মৃত্যু ভয়কে তুচ্ছ করে কিভাবে ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়া যায়, এই রসদটা তারা পেত কোথায় থেকে? গীতা থেকে। আর সেই ধরনের কবিতা লিখতে শুরু করলেন কারা? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো সব চারণ কবিরা আছেন, মুকুন্দ দাস, বিখ্যাত বিখ্যাত কবিরা ইংরেজদের বিরুদ্ধে লিখতে শুরু করলেন। তখন এদেরকেও জেল কাটানো হয়েছে, কাউকে ছেড়ে দেওয়া হয়নি। নজরুলকেও জেল কাটানো হয়েছে, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এর হাত থেকে বাদ গেছে। কাজী নজরুল ইসলাম বহুবার জেল কেটেছে তার কবিতা লেখার জন্য, যেগুলো যারা বড় হয়ে পড়াশোনা করবে, তারা যখন সিলেবাস অনুযায়ী বই পড়তে থাকবে, তখন তারা জানতে পারবে যে কি বিখ্যাত আন্দোলন ভারতবর্ষের বুকে ঘটেছিল। এমন ঘটনা ঘটেছে পাঞ্জাবে। একটা ঘটনা বলি, যে এইরকম একটা মাঠ ধরো, সেটা পাহাড়ের মধ্যিখানে, জালিয়ানওয়ালাবাগ, যেটা এখন মোটামুটি বাংলাদেশের মধ্যে আছে, জালিয়ানওয়ালাবাগ পাহাড়, সেইটা একটা দিক খোলা, ঢুকা বেরোনোর জায়গা একটা দিক, আর চারদিক দিয়ে পাহাড়, মধ্যিখানে একটু বসার জায়গা আছে, যেখানে 2-3 হাজার লোক কি 5,000 লোক বসতে পারবে। তো আমাদের দেশের লোকেরা সেইখানে গিয়ে একটা মিটিং করছিল, সবাই মিলে একটা মিটিং করছিল। বলা হয় যে তাদের একটা উৎসব নিয়ে আলোচনা চলছে। এটা মিথ্যে কথা। আসলে সত্যি কথা হচ্ছে ইংরেজের বিরুদ্ধেই কিভাবে আন্দোলন করা হবে সেই বিষয়টা আলোচনা করা হচ্ছিল ওখানে। তখন ইংরেজরা সৈন্যবাহিনী পাঠিয়ে ওই গেটটাতে, মূল গেটটাতে কামান বসিয়ে দেয়। কামান হচ্ছে একসঙ্গে, কামানের বিষ্ণুমূর্তি গেছো? কামান দেখোনি? মুর্শিদাবাদে কামান দেখোনি কোথাও? হ্যাঁ, দাঁড়ানো থাকে, সোজা দাঁড় করানো থাকে এমনি। তাতে বারু ভরে দিলে একসঙ্গে দেখা যাবে। এই ঘরটা একবার একটা দেখে দিলে এরকম 2-3টে ঘর উঠে যাবে। তাহলে কাদিকে মারার জন্য কামান বসানো হলো। কাদেরকে মারার জন্য? আমাদের দেশের মানুষদেরকে মারার জন্য কামান বসিয়ে গুলি করে মেরে দেওয়া হলো। কত হাজার লোক মারা গেলেন। এর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর গর্জে উঠেছিলেন, দিয়ে তিনি ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ। এইরকম অজস্র ঘটনার সাক্ষী আমাদের ভারতবর্ষ। এরপরে কি হলো? 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পাওয়ার পরেও আমাদের দেশটা কিভাবে চলবে? ধরো এই যে একটা বিদ্যালয়, কিন্তু বিদ্যালয়ে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। নাম হচ্ছে বিদ্যালয়, কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যে যার মতন আসবে, মাস্টারমশাইরা মাস্টারমশাইদের মতন আসছে, আর ছেলেরা ছেলেদের মতন আসছে। কোনো ছেলে 12টায় এলো, কোনো ছেলে 1টায় এলো, কোনো ছেলে 1:30টার সময় এলো, কেউ আবার 3:30টার সময় এলো। হ্যাঁ, যে ছুটি হয়ে যাবে যখন, ঠিক তার আগেটাই চলে এলো, আমি স্কুল যাচ্ছি। নিয়ম নাই, স্কুলে কোনো নিয়ম নাই, কোনো বাধা ধরার নিয়ম নাই যে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, স্যারেদের কোনো নিয়ম নাই। দেখা গেল সব ছেলেই সেদিন 10:30টায় এসছে, কিন্তু কোনো স্যারের সেদিন মনে হয়নি যে স্কুল যাবো রে আজকে, থাক। দিয়ে দেখা গেল একজন এলো 1:30টায়, একজন এলো 2টোয়, আরেকজন স্যার এলো ঠিক 3:30টার আগে। হ্যাঁ, এইরকম ভাবে স্কুলে স্যারেরা আসতে শুরু করবে। তখন কি দেখা দিবে? 11টার সময় এসে দেখা যাবে যে যদি 150টা ছেলে থাকে, তার মধ্যে 50টাকে লরিতে করে হসপিটাল নিয়ে যেতে হবে, তাই তো? কারণ তার মধ্যে তোরা তো আর কারো কথা শুনবি না তখন, যে যার আমরা সবাই রাজা হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যে যেমন করে পারবে তার থেকে কমা শক্তি সম্পন্ন ছেলেকে মারধর করতে শুরু করবে, তাই না?
আর যে সবচেয়ে শক্তিশালী সে রাজা সেজে বসে থাকবে, বলে আমি ডন আজকে স্কুলে, কেউ নাই, কোনো স্যার নাই, আমি একা ডন, আমার কথা শুনে চল। এবারে তার যাকে মারার ইচ্ছা হবে দল বেঁধে নেবে। একে বলা হয় ধামদূষণ পরব, এখানে কোনো নিয়ম নাই। ধামদূষণ পরবের গল্প পরে বলবো। তো ইংরেজরা যখন চলে যাচ্ছে তাদের তৈরি করা নিয়ম কিছু, তাদের তৈরি করা নিয়মের উপর ভর করে তো আমাদের দেশ চলতে পারে না। ভোট দিয়ে প্লিজ বাইরে বার করে দেবো, তোমার দরকার নাই, চলে যাও, কোনো চাপ নাই। স্কুলে যেমন একটা নিয়ম আছে যে আমাকে 10:30টার পরে আসতে হবে, 10:40-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে, তারপরে এসে একটা টাইমে ঘন্টা পড়বে 10:50-এ, তখন আমাকে দাঁড়িয়ে নিয়ম মাফিক প্রার্থনা করতে হবে, তারপরে ঘন্টা টু ঘন্টা টাইম বাঁধা আছে, সেই সময় স্যারেরা ক্লাসে যাবেন, সাবজেক্ট অনুযায়ী পড়াশোনা হবে, আবার টিফিন হবে, সেখানে খাওয়া দাওয়া হবে, তারপরে তোমরা একটু খেলাধুলা করবে, তারপরে আবার ক্লাস হবে, আবার একটা পিরিয়ড খেলাধুলা হবে, দিয়ে বিদ্যালয় ছুটি হয়ে যাবে, তোমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যাবে, তোমরা বাড়ি চলে যাবে। কিন্তু যে যা খুশি করবো এইটা এখানে নিয়ম নয়। তাহলে ভারতবর্ষে যখন স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, তাহলে তাদের কিছু নিয়ম মানতে হবে, সেই নিয়ম তৈরি করা হলো। সেই নিয়মটা তো আর একটা ছোটখাটো ব্যাপার নয়, এত বড় দেশ ভারতবর্ষ, তাকে যদি আমাকে নিয়মে বেঁধে রাখতে হয়, তাহলে সেইখানে এই নির্দেশাবলী তৈরি করতে হবে, তার নাম হচ্ছে সংবিধান। যে বই লেখা হলো, ঠিক আছে, বই লেখার যিনি চেয়ারম্যান হলেন তিনি হলেন, কেউ বলতে পারবে না, বি.আর. আম্বেদকর। কি নাম? বি.আর. আম্বেদকর। তার প্রচেষ্টায় তৈরি হলো, আর এই বইগুলো গৃহীত হলো 1949 সালের 26শে নভেম্বর। সংবিধানটা গ্রহণ করা হলো যে এইটা হচ্ছে নিয়ম, গোটা ভারতবর্ষটা কিভাবে চলবে তার একটা নিয়মাবলী তৈরি করা হলো। ইংরেজিতে তাকে বলা হয় কনস্টিটিউশন, যার বাংলা নাম হচ্ছে সংবিধান। তার যে প্রস্তাবনায় কি বলা হলো, সেই প্রস্তাবনাটি করে শোনাবে আমাদের সায়ন্তী, যে প্রত্যেকের বইয়ে আছে। প্লিজ কাম হিয়ার। ও কেউ নাচ দেখবে না এখানে। ভারতের সংবিধান প্রস্তাবনা। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম এবং উপাসনার স্বাধীনতা, সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি সম্ভ্রম ও জাতীয় ঐক্য এবং সংহতি সুনিশ্চিত করে সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ করছি, বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। পেরেছো? ওইটা পড়া হলো শুধু তোমাদের সামনে, কিন্তু আসলে এই বিষয়গুলো বোঝাটা খুব একটা সহজ নয়। সংবিধান ব্যাপারটা এত সহজ নয়। শুধু একটা জিনিস মনে রাখবে, যেটা বললো প্রথমেই, যে ভারতবর্ষ কি রকম দেশ, সেখানে লেখা আছে। মনে রাখার সহজ উপায় হচ্ছে, মনে রাখতে হবে যে শাসধগপ্র, এইটি মনে রাখলেই পুরোটা বলা যাবে। কি হবে? আমি শর্টে মনে রেখেছি, শাসধগপ্র মানে কি? সার্বভৌম। সায়ে কি হলো?
আয়ে সার্বভৌম, তারপরে স বলেছি সা স, তারপরে কি বললাম সার্বভৌম সমাজতান্ত্রিক লেখা আছে বইয়ে ওইভাবেই। তারপরে লেখা আছে ধর্ম নিরপেক্ষ, ধ হলো, তারপরে গ, হ্যাঁ গণতান্ত্রিক, তারপরেরটা এখানে প্রজাতন্ত্র যা সাধারণতন্ত্র তাই, এনারা লিখে রেখেছেন সাধারণতন্ত্র নাহলে প্রজাতন্ত্র, এবং এইটাকে এইভাবেই বলতে হবে। যেমনটি আমি বললাম সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এইভাবেই বলতে হবে। একটা ভাষা ঘুরে গেলেই ওইটা ভুল বলে প্রমাণিত হয়। যেমনটি লেখা আছে যার পরে যেটি লেখা আছে সেইটি বলে যেতে হবে, তার জন্যই ওইটি মানে সূত্রাকারে মনে রাখার চেষ্টা করা হয়েছে। নাহলে ওই এলোমেলো বলছে লোকে এটা হতো, দেখার লোক নাই। এই কথাটাও ভুল বলা চলবে না যে সংবিধানটা কি। তো কি হলো বললাম, ভারতবর্ষ কিভাবে চলবে তার নিয়মাবলী তৈরি করা হলো, যে নিয়মাবলীর মাধ্যমে এখনো দেশ চলছে। যাও তুমি বসো, দেশ চলছে। এবারে কি হচ্ছে তা বলে কি ওই যা লেখা হয়েছিল সেটাই রয়ে গেছে তা নয়। যত আমার দেশের প্রয়োজন হবে তখন আমার দেশের এই সংবিধানকে, বেশ কিছু সংবিধানের ভাগ আছে যেগুলো তোমরা বুঝতে পারবে না, তাকে পরিবর্তন পরিমার্জন করা হবে। যদি কোথাও ভুল থাকে সেটাকে সংশোধন করে নেওয়া হবে, আর যদি মনে হয় বাড়ানোর দরকার আছে, এখানে এই নিয়মের দরকার আছে, তাহলে তোমাকে সেখানটা সংশোধন করে নেওয়া হবে। আমাদের দেশ এমন একটি দেশ যে সংবিধান একটি বিরাট ব্যাপার, লরিতে করে নিয়ে যেতে হবে। যতগুলো বই আছে এক লরি বই আছে ওই সংবিধান, তাহলে কি করে মানুষ মনে রাখবে? ধরো চুরি করলে শাস্তি দেওয়া হবে, এটা সবাই জানে তো, যে তুমি কারোর ঘরে চুরি করতে গেলে রাত্রিবেলা ধরা পড়ে গেলে, ধরো তোমার বিরাট লোভ হয়েছে যে ওদের একটা বড় দেশি মুরগি আছে, ওই মুরগিটা আমি চুরি করে এনে কালকে ঝোল করে খাবো। দিয়ে দিল্লি গেছে সায়ন্তরীদের ঘর, দিয়ে যখন মুরগিটা চুরি করতে গেছে, তিতলির মা তো একটু রোগা সোগা মানুষ, এই ইয়ের মা সায়ন্তরীর মা ঝোপান করে যে তিতলির ঘাড়ে লাফিয়ে উঠে পড়েছে। হ্যাঁ, কিন্তু এটা তো তাহলে নিয়মে কোথাও বলা নাই, যে কোথাও শুনেছো তোমরা যে চুরি করলে এরকম জেল হবে ইয়ে হবে, এইসব কোথাও শুনেছো? কোন বইয়ে পড়ছো? কোথাও লেখা নেই। এইখানে যা লেখা আছে ওই বইগুলোই লেখা আছে যে চুরি করলে তোমার ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী জেল হতে পারে। আর না যদি এই নিয়মটা করা থাকতো তাহলে কেউ কারো ঘরে কিছু রাখতে পারবে না, যার গায়ে জোর আছে সেই মেরে ধরে কাড়ি নেবে। কাড়ি নেবে তো রাত্রেবেলা যাবে, ঘা কত দিয়ে তোকে তোর জিনিসটি কাড়ি নিয়ে ছেড়ে দেবে, যা পালা, কারো কিছু বলার না। আবার সব কিছুতেই নিয়ম কানুন আছে। কি বলা হয়েছে? ধর্ম নিরপেক্ষ। এইখানে স্কুলে বিভিন্ন ধর্মের ছেলেপুলেরা পড়তে পারে, বিভিন্ন ধর্মের, এখানে কিচ্ছু বলা যাবে না। তাতে যে ধর্মের লোকেরাই ভারতবর্ষে বাস করে তাদের যে কেউ যদি এসে স্কুলে ভর্তি হতে চায় তাকে পড়াশোনা করার অধিকার দিতে হবে। আর কি বলা আছে? যে ধর্মাবলম্বী তারা নির্দ্বিধায় তাদের যে উপাসনা, অর্থাৎ পুজো যাগযজ্ঞ বা অন্যান্যদের যেসব ঠাকুরকে ডাকার পদ্ধতি আছে তারা সেগুলো করতে পারে। আর কি আছে? সবাই সকলের মঙ্গলের জন্য কাজ করবে। প্রত্যেকটি ভারতবাসী অপর ভারতবাসীর মঙ্গলের জন্য কাজ করবে, যার কোনোটাই মন থেকে আমরা কোনোটাই করি না। তো কিন্তু তবুও আমরা আজকের এই দিনটাকে কেন গর্বের সঙ্গে পালন করব না? আমাদের এমন এমন দিন আছে যে দিনগুলোর কথা শুনলে, বড় না হলে এইসব বুঝতে পারা যায় না। নেতাজির নাম শুনলেই গর্বে বুকটা ফুলে উঠে আমাদের, যে নেতাজি বলে একজন লোক ছিলেন যিনি আমাদের জন্য এই সব করে গেছেন। আমাদের গর্বের জায়গা রামকৃষ্ণদেব, কামারপুকুরে যারা বাস করে, যাদের বাড়ি,
তারা বাইরে গেলেই বলবে আমাদের রামকৃষ্ণ দেবের ওইখানে বাড়ি। এই যে গর্ব করে বলছি, এই গর্বের দিন আছে, সেই দিনগুলো যারা তৈরি করেছিলেন, যাদের মাধ্যমে সংগঠিত হয়েছিল, তাদেরকে স্মরণ করাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমরা আজকে সংবিধান দিবসটিকে আমাদের পক্ষে যতটা মর্যাদা দিয়ে পালন করা সম্ভব, আমাদের স্কুল ঘর তৈরি হচ্ছে, আমাদের ছবি ছাপাগুলো ট্যাঙ্কের মধ্যে ভরে রাখা আছে, বার করা যায়নি, তাই যতটা সম্ভব ততটা আমরা চেষ্টা করলাম। এখন একটি গানের মধ্য দিয়ে, নাচের মধ্য দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে যাব। চলে এসো। ওদের গায়ে যাচ্ছিস কেন? চলে আয়, আমার গায়ে যাচ্ছিস। শেষ হলো, আমি যাকে বলবো সে বেরিয়ে যাবে। ওয়ান, চলো।